আজকে আমরা আলোচনা করব জার্মান দার্শনিক গটলফ ফ্রেগের অন সেন্স অ্যান্ড রেফারেন্স এই প্রবন্ধটির মূল বক্তব্য কী। এই প্রবন্ধে গটলফ ফ্রেগে প্রথমে তৎকালীন অত্যন্ত জনপ্রিয় একটি অর্থতত্ত্ব যার নাম রেফারেন্সিয়াল থিওরি অফ মিনিং, এই অর্থতত্ত্বের কিছু লিমিটেশনস দেখালেন, কিছু ত্রুটি দেখালেন, এবং তারপর উনি তার যে একটি নতুন তত্ত্ব, তার যে একটি নতুন আবিষ্কার যার নাম উনি দিয়েছেন সেন্স, বাংলায় যদি বলি তাৎপর্য, সেটিকে আমাদের সামনে আনছেন। কাজেই আমি যখন বলবো এই অর্ডারটাই ফলো করছি যে কেন উনি রেফারেন্সিয়াল থিওরি অফ মিনিংয়ের বা কিভাবে উনি রেফারেন্সিয়াল থিওরি অফ মিনিংয়ের যে কিছু ত্রুটি রয়েছে, কিছু লিমিটেশনস রয়েছে সেটা দেখালেন, এবং তারপর কিভাবে উনি দাবি করছেন যে আমাদের রেফারেন্সের অতিরিক্ত আরেকটি নতুন সিম্যান্টিক প্রপার্টি যার নাম সেন্স, বাংলায় যদি বলি তাৎপর্য, এইটার প্রয়োজন। তাহলে প্রথম সমস্যার কথা বলি। ফ্রেগে বলছেন যে আমাদের ভাষায় এতদিন পর্যন্ত বলা হয়ে এসছে যে রেফারেন্সের দ্বারাই একটি শব্দের অর্থ আমাদের বুঝতে হবে। ধরা যাক গরু এই পদটির কথা যদি আমরা ভাবি, জগতে যে সমস্ত গরু রয়েছে তার প্রেক্ষিতেই গরু এই পদটির অর্থ আমাদের বুঝতে হবে। বা আমি যখন গরু এই পদটির অর্থ কি জিজ্ঞেস করছি, তখন জগতের গরুর দিকে তাকিয়েই যখন কেউ আমায় বলবে যে এইটি হচ্ছে গরু, অর্থাৎ একেবারে রেফার করে বলছে, তখনই সেই পদটার অর্থ আমাদের বুঝতে হচ্ছে বা বুঝতে পারছি। মোদ্দা কথা হলো একটি পদের অর্থ তার রেফারেন্স বা বাচ্যের উপর নির্ভর করে। এই হচ্ছে রেফারেন্সিয়াল থিওরি অফ মিনিং মোটামুটিভাবে। ফ্রেগে বললেন যদি তাই হয় তাহলে আমাদের ভাষায় এমন অনেক পদ আছে যেই পদগুলিকে আমরা ভাষায় সফলভাবে ব্যবহার করি, এবং আমাদের শ্রোতাও যেই পদগুলি দিয়ে তৈরি বাক্যগুলিকে অত্যন্ত সঠিকভাবে বুঝতে পারেন, অর্থাৎ অর্থবোধ তাদের হয়, অথচ রেফারেন্সিয়াল থিওরি অফ মিনিং এর কোনো ব্যাখ্যাই দিতে পারে না। কীরকম? ধরা যাক একটি কাল্পনিক শব্দ যার নাম, কাল্পনিক চরিত্র র্যাদার, যার নাম ফেলুদা ব্যোমকেশ বক্সী। তবে আমি ব্যক্তিগতভাবে ব্যোমকেশ বক্সীর ভক্ত, বা ব্যোমকেশ বক্সী আমার বেশি পছন্দের, কাজেই ব্যোমকেশ বক্সী এই নামটিই নিচ্ছে। এখন একটি গরু জগতে যেভাবে আছে, যেভাবে দেখাতে পারি, ব্যোমকেশ বক্সী নামক কাউকে সেভাবে জগতে রেফার করে আমরা দেখাতে পারি না। অথচ ব্যোমকেশ বক্সী এই পদটা ব্যবহার করে, এই শব্দটা ব্যবহার করে আমি যদি একটি বাক্য রচনা করি, ধরা যাক বললাম যে ব্যোমকেশ বক্সী অত্যন্ত ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন ব্যক্তি। এই যে আমি বাক্যটা বললাম কোট আনকোট, এই বাক্যের অর্থবোধ কিন্তু আপনাদের প্রত্যেকেরই হলো। যেই শুনবে এবং যে বাংলা ভাষা বোঝে তার এই পদটার দিয়ে বা এই পদটা দিয়ে তৈরি যে কোনো বাক্যের অর্থবোধ কিন্তু হতেই পারে। অথচ জগতে আঙুল দিয়ে দেখানোর মতো বা রেফার করার মতো ব্যোমকেশ বক্সী বলে কেউ নেই। অর্থাৎ এই ক্ষেত্রে রেফারেন্সিয়াল থিওরি অফ মিনিং ব্যাখ্যা দিতে পারছে না যে কিভাবে আমাদের অর্থবোধ হচ্ছে। এই পদগুলিকে দর্শনের ভাষায় বলা হয় বেয়ারারলেস নেমস। আরও অনেক আছে এরকম নাম, হাজার হাজার রয়েছে। যেমন ধরো পক্ষীরাজ ঘোড়া, শার্লক হোমস, পেগাসাস, এই যে নামগুলি, যেই নামগুলি আমাদের ভাষায় রয়েছে এবং যেই নাম বা পদগুলি ব্যবহার করে আমরা সফলভাবে বাক্য প্রয়োগ করি, এবং সেই বাক্যগুলি যে কোনো ভাষাভাষীর মানুষ বোঝেন, অথচ রেফারেন্সিয়াল থিওরি অফ মিনিংয়ে এর অর্থবোধের ব্যাখ্যা দিতে পারে না, কেননা জগতে এইরকম কোনো ব্যক্তি নেই। হ্যাঁ, কেউ বলতে পারেন যে কেন আবির চট্টোপাধ্যায় যে ব্যোমকেশ বক্সী সেজে ফিল্ম করলো, তাহলে তো ওই ব্যোমকেশ বক্সী আছে। না, এটা হতে পারে না, কেননা আবির চট্টোপাধ্যায় ব্যোমকেশ বক্সীর চরিত্রে অভিনয় করেছে,
উনি ব্যোমকেশ বক্সী নন। ইনফ্যাক্ট জগতে ব্যোমকেশ বক্সী বলে বা জগতের বাইরে কোথাও কেউ নেই। ব্যোমকেশ বক্সী শুধুমাত্র একটি বইয়ে আছে এবং আমাদের চিন্তায় আছে, কবির কল্পনায় ছিলেন বা লেখকের কল্পনায় ছিলেন, কিন্তু বাস্তবে তেমন চরিত্রের কেউ নেই। এই গেল একটা সমস্যা। এই সমস্যাটাকে আমরা বলতে পারি ইংরেজিতে যে প্রবলেম অফ বেয়ারারলেস নেমস, অর্থাৎ যেই নেমস বা পদগুলির বেয়ারার কেউ নেই জগতে, ব্যোমকেশ বক্সী বা শার্লক হোমসের মতো বা পক্ষীরাজ ঘোড়ার মতো, সেই পদগুলির অর্থ ব্যাখ্যা করতে রেফারেন্সিয়াল থিওরি অফ মিনিং পারছে না। এই একটা সমস্যা উনি বললেন। এবং তারপরে উনি বলছেন এইরকম আরও দুটো তিনটে সমস্যার কথা আমরা বলবো। এই সমস্যাগুলো দেখিয়ে উনি বলছেন যে কাজেই রেফারেন্সিয়াল থিওরি অফ মিনিং কিন্তু যথেষ্ট নয়, আমাদের আরও একটা নতুন কনসেপ্ট অ্যাড করতে হবে আমাদের ভাষা দর্শনে, আমাদের ভাষায়। যাই হোক, ফ্রেগে দ্বিতীয় যে সমস্যাটির কথা বলেছেন, সেই সমস্যাটিকে বুঝতে হলে আমাদের মাথায় রাখতে হবে যে একজন ব্যক্তির একাধিক নাম হতে পারে। আমরা এক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ভাবছি। রবীন্দ্রনাথ ঠাকুরের আরও একটি নাম আছে, যেটি হলো ভানুসিংহ। আমরা জানি যে রবীন্দ্রনাথ এই নাম দিয়ে অনেক লেখাই লিখেছেন, এটি আসলে তার ছদ্মনাম, মানে ভানুসিংহ নামটি। এক্ষেত্রে আমরা দুটো বাক্য রচনা করতে পারি এই দুটো নাম দিয়ে। প্রথম বাক্যটা হলো রবীন্দ্রনাথ হন গীতাঞ্জলির রচয়িতা। দ্বিতীয় বাক্যটি ভানুসিংহ হন গীতাঞ্জলির রচয়িতা। এই দুটো বাক্যকে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আসলে প্রায় একই রকম, কিন্তু ফ্রেগে এমন যুক্তি তৈরি করলেন যে আপাত দৃষ্টিতে একই রকম দেখা দুটো বাক্য আসলে একই রকম নয়। সেই সমস্যায় ঢোকার আগে লজিকের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কনসেপ্ট আমাদের বুঝে নিতে হবে। লজিকে বলা হচ্ছে যদি দুটো নাম কোরেফারেন্সিয়াল হয়, অর্থাৎ দুটো নাম আসলে একজন ব্যক্তিকেই রেফার করে এমন হয়, তাহলে দুটো বাক্য আমরা এমন তৈরি করতে পারি যেখানে একটি নামের বদলে আরেকটি নাম বসিয়ে সমগ্র বাক্যটি আমরা তৈরি করলাম, অর্থাৎ একটি নামের জায়গায় আরেকটি নামকে আমরা সাবস্টিটিউট করলাম। এক্ষেত্রে দুটো বাক্যের সত্য মূল্যের কোনো পরিবর্তন হবে না। এই যে দুটো বাক্যের সত্য মূল্যের কোনো পরিবর্তন হবে না লজিকে বলা হলো, এবং যেহেতু এটি একটি লজিক্যাল প্রিন্সিপাল, কাজেই এটা মোটামুটিভাবে সবাই মেনে নিয়েছে এবং ওয়েল অ্যাকসেপ্টেড তত্ত্ব। এখন রবীন্দ্রনাথ গীতাঞ্জলির রচয়িতা এই বাক্যটিকে এবং ভানুসিংহ গীতাঞ্জলির রচয়িতা এই বাক্যটিকে যদি আমরা কারো বিলিফ কনটেক্সটে প্রয়োগ করি, কারো বিশ্বাসের সাপেক্ষে ব্যবহার করি, তাহলে একটা সমস্যা দেখা দেয় বলে ফ্রেগে বলছেন। কিরম সমস্যা? আমরা প্রথমে বিশ্বাসের সাপেক্ষে বসাই। ধরা যাক আমি বলছি যে অমিত বিশ্বাস করে, বা ইংরেজিতে যদি বলি অমিত বিলিভস দ্যাট রবীন্দ্রনাথ ইজ দ্য অথর অফ গীতাঞ্জলি। আবার যদি বলি অমিত বিলিভস দ্যাট ভানুসিংহ ইজ দ্য অথর অফ গীতাঞ্জলি। এখানে রবীন্দ্রনাথ এবং ভানুসিংহ এই দুজনে কোরেফারেন্সিয়াল, অর্থাৎ রবীন্দ্রনাথ এই নামের জায়গায় আমি ভানুসিংহ নামকে সাবস্টিটিউট করে বসালাম, কিন্তু এই বসানোর ফলে সত্যমূল্যের কোনো পরিবর্তন হওয়ার কথা নয়। লজিকের নিয়ম সেটাই বলছে। কিন্তু যখনই এই বক্তব্যটিকে আমরা অমিতের বিশ্বাসের সাপেক্ষে বলছি, তখন কিন্তু সত্যমূল্য এক থাকছে না। কেন থাকছে না? ব্যাখ্যাটা কি? ফ্রেগে বলছেন যে যদি এমন হয় যে অমিত জানেই না
যে রবীন্দ্রনাথের আরও একটি নাম আছে, যেই নামটি হলো আসলে ভানুসিংহ। অর্থাৎ অমিতের কাছে শুধু একটি ইনফরমেশন আছে, অমিত নোজ নাথিং এলস অ্যাবাউট রবীন্দ্রনাথ অ্যাকসেপ্ট দ্যাট রবীন্দ্রনাথ ইজ দ্য অথর অফ গীতাঞ্জলি। যদি এইটা সিনারিও হয়, এইটা সিচুয়েশন হয়, তাহলে রবীন্দ্রনাথ এবং ভানুসিংহ যে একই ব্যক্তি সেটা অমিত জানে না। এবং তাই যদি সত্য হয়, তাহলে প্রথম বাক্যটা রবীন্দ্রনাথ ইজ দ্য অথর অফ গীতাঞ্জলি, এই বাক্যটা সত্য হলেও দ্বিতীয় বাক্যটা কি না ভানুসিংহ ইজ দ্য অথর অফ গীতাঞ্জলি, এই বাক্যটা কিন্তু সত্য হবে না। না, অবশ্যই সেটা বিলিফ কনটেক্সটে যদি বলি যে অমিত বিলিভস দ্যাট ভানুসিংহ ইজ দ্য অথর অফ গীতাঞ্জলি, এই দ্বিতীয় বাক্যটা কিন্তু সত্য হবে না। কেন হবে না? বিকজ অমিত ডাজ নট বিলিভ দ্যাট। অমিত হ্যাজ নো ক্লু দ্যাট রবীন্দ্রনাথ অ্যান্ড ভানুসিংহ আর co-referential. They both refer to a particular person. এই ইনফরমেশনটা অমিতের কাছে নাই থাকতে পারে। এবং এই সিনারিওতে তাহলে কি হচ্ছে না co-referential আমরা দুটো পদকে সাবস্টিটিউট করছি, অথচ বিলিফ কনটেক্সটে সত্যমূল্য বদলে যাচ্ছে, যা বদলানোর কথা ছিল না। এই সমস্যাটাকে সামনে এনে ফ্রেগে বললেন যে তাহলে এই হচ্ছে আমার দ্বিতীয় সমস্যা, যেখানে শুধুমাত্র রেফারেন্সের প্রেক্ষিতে যদি একটি বাক্যের অর্থবোধের চেষ্টা আমরা করি, তাহলে এই ধরনের co-referential শব্দ দ্বারা যখন সাবস্টিটিউট করব এবং সেই সাবস্টিটিউশনটাকে যখন আমরা কারো বিলিফ কনটেক্সটে বসাবো, যেটা অফটেন আমরা করি ইন আওয়ার ল্যাঙ্গুয়েজেস, তাহলে কিন্তু কি হচ্ছে না একটা সমস্যা তৈরি হচ্ছে। কি সমস্যা? না সত্য মূল্যটা বদলে যাচ্ছে, এবং সেটা আমরা কেউই চাইছি না, লজিকও চায় না, আমরা নিজেরাও চাই না। কাজেই একটা সমস্যা কিন্তু রয়ে যাচ্ছে, এবং এই কারণেই রেফারেন্সের অতিরিক্ত আমাদের আরও একটি সিম্যান্টিক প্রপার্টির কথা ভাবতে হবে, এবং পরবর্তীতে উনি দেখাচ্ছেন সেই সিম্যান্টিক প্রপার্টিটা আসলে কি না সেন্স। তৃতীয় যে সমস্যাটির কথা ফ্রেগে আমাদের সামনে তুলে ধরলেন, সেই সমস্যাটিকে বোঝার আগে এই বাক্যটিকে বুঝুন। ধরা যাক আমি একটি বাক্য উচ্চারণ করলাম যে রাম হয় রাম, গরু হয় গরু, বা আরেকটি বাক্য বললাম পিনাকি, আমার নাম পিনাকি, পিনাকি হয় পিনাকি। এই তিনটি বাক্যের সত্যতা বা মিথ্যাত্ব নির্ণয় করার জন্য আমাদের কজনকে বাইরের জগতের দিকে তাকাতে হবে, কজনকে অত্যন্ত কঠিন ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে যেতে হবে? কাউকেই নয়। কেন? কেননা এই ধরনের বাক্যগুলি আসলে নতুন কোনো তথ্য আমাদের দিচ্ছে না। যখন বললাম রাম হয় রাম, এই বাক্যে বিধেয় অর্থাৎ প্রেডিকেট সাবজেক্ট সম্পর্কে নতুন কোনো তথ্য আমাদের দেয়নি। সেই কারণেই এই ধরনের বাক্যগুলির সত্যতা বা মিথ্যাত্ব নির্ণয় করার জন্য আমাদের বাইরের জগতের দিকে তাকাতে হয় না। এই বাক্যগুলিকে আমরা বলতে পারি আনইনফরমেটিভ সেন্টেন্সেস। ফ্রেগের পরবর্তী সমস্যা এই রকম বাক্যকে নিয়ে। উনি কি বলছেন? উনি একটি উদাহরণ নিলেন যে মর্নিং স্টার ইজ মর্নিং স্টার। বাংলায় যদি বলি আমরা বলতে পারি শুকতারা হয় শুকতারা। উনি বললেন এই যে একটি বাক্য উচ্চারণ করলাম, এই বাক্যটা কীরকম? এই বাক্যটা আসলে ওই আমার আগে উচ্চারিত বাক্যগুলির মতোই আনইনফরমেটিভ, এবং এই বাক্যটি সত্য না মিথ্যা এইটা নির্ণয় করার জন্য আমাকে জগতের দিকে তাকাতেও হচ্ছে না। কিন্তু ভাববার বিষয় হচ্ছে, যদি আমি আরেকটি বাক্য উচ্চারণ করি কি না মর্নিং স্টার ইজ ইভিনিং স্টার, এই দুটো বাক্যের গঠনটা বুঝলেই তৃতীয় সমস্যাটি বোঝা যাবে। প্রথম বাক্যে কি বললাম? মর্নিং স্টার ইজ মর্নিং স্টার। দ্বিতীয় বাক্যে বললাম মর্নিং স্টার ইজ ইভিনিং স্টার। পার্থক্য কোথায়? প্রথম বাক্যে যখন বলেছি মর্নিং স্টার ইজ মর্নিং স্টার, এখানে আসলে
একই শব্দ দুবার ব্যবহার করা হয়েছে, কি না মর্নিং স্টার। এই মর্নিং স্টারটা কি আকাশে ওঠে। দ্বিতীয় যে বাক্য যেখানে বলা হলো মর্নিং স্টার ইজ ইভিনিং স্টার, এখানে আসলে কি দাবি করা হলো? এখানে দাবি করা হলো মর্নিং স্টার বলে যে স্টারটিকে আমরা সকালবেলা দেখি, ভোরবেলা দেখি, এবং ইভিনিং স্টার বলে যে স্টারটিকে আমরা সন্ধ্যেবেলা দেখি, অত্যন্ত উজ্জ্বল স্টার, যাকে বাংলায় আমরা সন্ধ্যা তারা এবং সুখ তারা বলি, এই দুটি তারা আসলে একই। দ্বিতীয় বাক্যে এই দাবিটা করা হয়েছে। কিন্তু ভেবে দেখুন যে দ্বিতীয় বাক্যে এই যে দুটো পদ রয়েছে, সাবজেক্ট এবং প্রেডিকেট, সাবজেক্টে কি না মর্নিং স্টার, ইজ প্রেডিকেটে কি ইভিনিং স্টার। এই মর্নিং স্টার আর ইভিনিং স্টার দুটোই আসলে কোরেফারেন্সিয়াল। কোরেফারেন্সিয়াল কথাটির মানে আমি একটু আগেই বললাম। আসলে মর্নিং স্টার এবং ইভিনিং স্টার এই দুটোই কাকে রেফার করছে? একটি তারাকে রেফার করছে, যেটি আসলে তারাও নয়, আমরা জানি এখন, কি না শুক্র গ্রহকে রেফার করছে। আবার বলছি, খুব ইম্পর্টেন্ট বলে কথাটা, কি মর্নিং স্টার ইজ ইভিনিং স্টার, এই বাক্যে মর্নিং স্টার অ্যান্ড ইভিনিং স্টার এই দুটো পদই আসলে একজনকেই রেফার করছে। কে সে? না শুক্র গ্রহ। তাহলে এটি কোরেফারেন্সিয়াল। আর প্রথম বাক্য যেখানে বললাম মর্নিং স্টার ইজ মর্নিং স্টার, এখানেও সাবজেক্ট মর্নিং স্টার অ্যান্ড প্রেডিকেট মর্নিং স্টার কাকে রেফার করছে? শুক্র গ্রহকে করছে। দেখুন গঠনটা একই রকম। যদি রেফারেন্স দিয়েই শুধুমাত্র এই দুটো বাক্যের ব্যাখ্যা করি, তাহলে প্রথম বাক্যের সাবজেক্ট এবং প্রেডিকেট শুক্র গ্রহকে রেফার করছে, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট এবং প্রেডিকেট একজনকে রেফার করছে, কাকে? শুক্র গ্রহকে। তাহলে দুটো বাক্য তো একই হয়ে গেল। এই দুটো বাক্যের মধ্যে কোনো পার্থক্য থাকার তো কথা নয়, যদি আমরা রেফারেন্সিয়াল থিওরি অফ মিনিংয়ের মাধ্যমেই এই অর্থতত্ত্বকে ব্যাখ্যা করার চেষ্টা করি, এই বাক্যটাকে ব্যাখ্যা করার চেষ্টা করি। কিন্তু আসলে কি তাই? এই যে মর্নিং স্টার ইজ ইভিনিং স্টার, এই বাক্যটাতে পৌঁছানোর জন্য, এই সত্যটাতে পৌঁছানোর জন্য কত শত বিজ্ঞানী কত রকম গবেষণা করেছে, কত যন্ত্র আবিষ্কার করেছে, তার ইয়ত্তা নেই। অর্থাৎ মর্নিং স্টার যে ইভিনিং স্টার, এইটা আবিষ্কার করার জন্য হাজার হাজার বছর সময় লেগেছে আমাদের। বিজ্ঞান আবিষ্কার হয়েছে অনেক দিন আগে, বিজ্ঞান নিয়ে অনেক আগে থেকে আমরা আলোচনা করছি, কিন্তু এই সত্যতে পৌঁছতে দীর্ঘ সময় লেগেছে, দীর্ঘ গবেষণা লেগেছে। আর প্রথম বাক্যটা মর্নিং স্টার ইজ মর্নিং স্টার, এই বাক্যের সত্যতা যাচাইয়ের জন্য কোনো রকম সময় আমাদের বিনিয়োগ করতে হবে না। এর উপর আমরা 1 সেকেন্ডে বলে দিতে পারবো এই বাক্যটি আসলে সত্য। মর্নিং স্টার বলে কিছু যদি জগতে থাকে, সে অবশ্যই মর্নিং স্টার হবে। কিন্তু মর্নিং স্টার ইজ ইভিনিং স্টার, এই বাক্যের সত্যতা যাচাইয়ের জন্য আমার আপনার পক্ষে সম্ভব নয়। বৈজ্ঞানিক টিম দরকার এবং বৈজ্ঞানিক উন্নতি দরকার, যেটা আমাদের হয়েছে বলেই আমরা এই আবিষ্কারটা করতে পেরেছি। যদি শুধুমাত্র রেফারেন্সের প্রেক্ষিতেই এই বাক্য দুটির অর্থ বুঝতে হয়, তাহলে এই দুটো বাক্যের মধ্যে কোনো অর্থগত পার্থক্যই আমরা দেখাতে পারবো না, এবং কোনো তথ্যগত পার্থক্য দেখাতে পারবো না, যেটা এখানে ফ্রেগে বলছেন যে একটি বাক্য তথ্য দিচ্ছে না, আরেকটি বাক্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্য, বৈজ্ঞানিক সত্য আমাদের সামনে তুলে ধরছে। অথচ শুধু রেফারেন্স দিয়ে যদি এই দুটো বাক্যের ব্যাখ্যা দিতে যাই, দুটো বাক্যের মধ্যে কোনো পার্থক্য আমরা করতে পারবো না, কোনো ইনফরমেটিভ পার্থক্য করতে পারবো না। কিন্তু সেটা কি ঠিক? সেটা তো এইরকম তো হওয়ার কথা নয়। কাজে এই যে তিনটে সমস্যা বা তিনটে প্রবলেম যার কথা ফ্রেগে বলছেন, প্রথম সমস্যাটা কি ছিল? প্রথমটার নাম দিয়েছিলাম আমরা প্রবলেম অফ বেয়ারারলেস নেমস। দ্বিতীয় সমস্যা কি ছিল? প্রবলেম অফ সাবস্টিটিউশন ইন বিলিফ কনটেক্সট। আর এই মাত্র পড়লাম আমরা তৃতীয় সমস্যা, যার নাম প্রবলেম অফ ইনফরমেটিভনেস। এই তিনটে মোটামুটিভাবে মূল সমস্যা, যেই সমস্যাগুলি ফ্রেগে আমাদের সামনে তুলে ধরলেন এবং তুলে ধরে বললেন যে তার মানে কি? তার মানে কেবলমাত্র রেফারেন্সের প্রসঙ্গ টেনে, অর্থাৎ কেবলমাত্র রেফারেন্সের কথা বলে একটি সঠিক বা সিস্টেমেটিক থিওরি অফ মিনিং আমরা পেতে পারি না। আমাদের আরেকটা নতুন কনসেপ্ট স্বীকার করতে হবে, একটা নতুন
তত্ত্বের কথা বলতে হবে, একটা নতুন সিম্যান্টিক প্রপার্টির কথা বলতে হবে। উনি বললেন সেই প্রপার্টিটি হচ্ছে আসলে সেন্স। কাজে সেন্স বলতে উনি কী বুঝেছেন এবং এই সেন্স দিয়ে এই সমস্যাগুলি যে আমরা এইমাত্র দেখলাম তার সমাধান হচ্ছে কি না সেই আলোচনা আমরা পরের লেকচারে বা পরের ভিডিওতে করব। থ্যাংক ইউ।